আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত সবচেয়ে কম আলোচিত একটি দিক নিয়ে। সেটি হলো পে কমিশনের কার্যক্রম, তাদের গবেষণা পদ্ধতি এবং তাদের সুপারিশমালার সম্ভাব্য রূপরেখা। সাধারণত আমরা পে স্কেলের ঘোষণা ও বাস্তবায়নের কথা শুনি, কিন্তু এই ঘোষণার পেছনে যে দীর্ঘ ও জটিল প্রক্রিয়া কাজ করে সেটা নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম হয়। আজকের এই প্রতিবেদনে আমরা সেই অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটির ভেতরে উকি দেওয়ার চেষ্টা করব। পে কমিশন আসলে কিভাবে কাজ করে, কোন কোন বিষয় বিবেচনায় নিয়ে তারা সুপারিশ তৈরি করে এবং নবম পে স্কেলের ক্ষেত্রে তাদের সুপারিশে কি কি নতুন ও যুগান্তকারী পরিবর্তন আসতে পারে, এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই আজকের মূল লক্ষ্য। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এই মুহূর্তে যে প্রতীক্ষায় দিন গুনছেন, সেই প্রতীক্ষার পেছনের গল্পটা জানা থাকলে অপেক্ষার কষ্টটা হয়তো কিছুটা সহনীয় হয়ে ওঠে। পে কমিশন আসলে কি এবং এটি কিভাবে গঠিত হয়, এই প্রশ্নটি দিয়েই শুরু করা যাক। বাংলাদেশে জাতীয় পে স্কেল নির্ধারণের জন্য সরকার একটি বিশেষ কমিশন গঠন করে, যার নাম জাতীয় বেতন ও সার্ভিস কমিশন বা পে কমিশন। এই কমিশনে সাধারণত অভিজ্ঞ আমলা, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং প্রশাসনিক বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকেন। কমিশনের কাজ হল দেশের বিভিন্ন শ্রেণী ও পদের সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পর্যালোচনা করে একটি যুক্তিসঙ্গত ও টেকসই বেতন কাঠামোর সুপারিশ তৈরি করা। এই কাজটি মোটেই সহজ নয়, কারণ একদিকে রয়েছে কর্মচারীদের ন্যায্য মজুরির দাবি, অন্যদিকে রয়েছে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতা। এই দুটির মধ্যে একটি গ্রহণযোগ্য ভারসাম্য খুঁজে বের করাই পে কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবম পে কমিশনও এই একই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং তারা অত্যন্ত সতর্কতা ও বিজ্ঞতার সঙ্গে এই কাজটি সম্পন্ন করছে বলে জানা গেছে। পে কমিশনের কার্যক্রম শুরু হয় একটি ব্যাপক তথ্য সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে। দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর থেকে কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। এরপর বিভিন্ন শ্রেণী ও পদের কর্মচারীদের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়। তাদের দৈনন্দিন জীবনের আর্থিক চ্যালেঞ্জগুলো বোঝার চেষ্টা করা হয়। কতজন কর্মচারী কোন গ্রেডে রয়েছেন, তাদের গড় পারিবারিক ব্যয় কত, বর্তমান বেতনে তারা কতটা সচ্ছল, এইসব তথ্য বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির হার, জিডিপি প্রবৃদ্ধির প্রবণতা এবং রাজস্ব আহরণের চিত্র পর্যালোচনা করা হয়। এই বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে কমিশন প্রাথমিক একটি চিত্র তৈরি করে, যা পরবর্তী সুপারিশমালার ভিত্তি হিসেবে কাজ করে। নবম পে কমিশনের তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় যে বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য তা হল, এবার প্রথমবারের মতো মাঠ পর্যায়ের কর্মচারীদের মতামতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু ঢাকার সচিবালয়ের কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মচারীরা কি মনে করছেন, তাদের সমস্যা কোথায়, এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন, কারণ নীতি নির্ধারণের ক্ষেত্রে যাদের জন্য নীতি তৈরি হচ্ছে তাদের মতামত সবার আগে প্রাধান্য পাওয়া উচিত। এই অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি নবম পে স্কেলকে আগের যে কোনো পে স্কেলের তুলনায় আরও বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তুলনামূলক বিশ্লেষণ পে কমিশনের কাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের পাশাপাশি পার্শ্ববর্তী ও তুলনীয় দেশগুলোতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো কেমন সেটা বিশ্লেষণ করা হয়। ভারতে কেন্দ্রীয় পে কমিশনের সর্বশেষ সুপারিশ পাকিস্তান ও শ্রীলঙ্কার বেতন কাঠামো, এমনকি মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর অভিজ্ঞতাও পর্যালোচনা করা হয়েছে। এই তুলনামূলক বিশ্লেষণ থেকে একটি স্পষ্ট চিত্র বেরিয়ে আসে। বাংলাদেশের সরকারি কর্মচারীরা, বিশেষত নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনীয় দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বেতন পাচ্ছেন। এই ব্যবধান দূর করার জন্য নবম পে স্কেলে একটি সাহসী পদক্ষেপ নেওয়ার পক্ষে কমিশনের মধ্যে শক্তিশালী মতামত রয়েছে।
পে কমিশনের সুপারিশমালার একটি কেন্দ্রীয় বিষয় হল ন্যূনতম বেতন নির্ধারণ। এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। ন্যূনতম বেতন মানে শুধু একটি সংখ্যা নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি ঘোষণা যে আমাদের সরকারি কর্মচারীরা অন্তত এতটুকু সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা পাবেন। বর্তমানে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যা, তা দিয়ে ঢাকা বা বড় শহরে টিকে থাকা অত্যন্ত কঠিন। গ্রামাঞ্চলেও বাজার দরের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। নবম পে কমিশন এই ন্যূনতম বেতনকে একটি বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে আসার জন্য সুনির্দিষ্ট সুপারিশ করবে বলে জানা গেছে। এই সুপারিশে বর্তমান মূল্যস্ফীতির হার, জীবনযাত্রার ব্যয় সূচক এবং একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আয়ের হিসাব বিবেচনায় নেওয়া হচ্ছে। ভাতা কাঠামোর সংস্কার নিয়েও পে কমিশন বিস্তারিত কাজ করেছে। বাংলাদেশের বেতন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, উৎসব ভাতা, এই ভাতাগুলো একজন কর্মচারীর মোট আয়ের একটি উল্লেখযোগ্য অংশ। কিন্তু সমস্যা হলো এই ভাতাগুলো অনেক বছর ধরে একই পরিমাণে আটকে আছে, যেখানে বাস্তব ব্যয় অনেক বেড়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, বর্তমানে ঢাকায় চিকিৎসা ভাতার যে পরিমাণ নির্ধারিত আছে তা দিয়ে একটি সাধারণ বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষার খরচও মেটানো কঠিন। এই অসামঞ্জস্যতা দূর করতে কমিশন ভাতাগুলোর পরিমাণ বাস্তবতার আলোকে পুনর্নির্ধারণের সুপারিশ করছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে নবম পে কমিশন বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে একটি নতুন ও উদ্ভাবনী পদ্ধতি প্রবর্তনের কথা ভাবছে। বর্তমানে সব এলাকার জন্য একই হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়, যা অত্যন্ত অযৌক্তিক। কারণ ঢাকায় বাসা ভাড়া যা, সিলেটে তার চেয়ে কম, আবার গ্রামাঞ্চলে আরও কম। এই বাস্তবতার আলোকে কমিশন এলাকাভেদে ভিন্ন হারে বাড়ি ভাড়া ভাতা প্রদানের একটি কাঠামো তৈরির কথা ভাবছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো বড় শহরগুলোতে বেশি হারে এবং ছোট শহর ও গ্রামাঞ্চলে কম হারে ভাতা দেওয়া হলে সেটি অনেক বেশি ন্যায্য ও কার্যকর হবে। এই ধরনের পরিবর্তন বাস্তবায়ন হলে কর্মচারীরা তাদের পোস্টিং এলাকার বাস্তব খরচ অনুযায়ী সহায়তা পাবেন। পেনশন ব্যবস্থার আমূল সংস্কার নবম পে কমিশনের সুপারিশমালার সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি। বাংলাদেশে বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য একটি সংজ্ঞায়িত সুবিধাভিত্তিক পেনশন ব্যবস্থা বিদ্যমান। এই ব্যবস্থায় অবসরের পর কর্মচারী একটি নির্দিষ্ট মাসিক পেনশন পান, কিন্তু এই পেনশনের পরিমাণ এবং এর বাৎসরিক বৃদ্ধির হার অনেক ক্ষেত্রেই প্রকৃত মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারে না। ফলে দীর্ঘদিন আগে অবসর নেওয়া কর্মকর্তা কর্মচারীরা এখন যে পেনশন পাচ্ছেন তা দিয়ে সম্মানজনক জীবনযাপন করা কঠিন হয়ে পড়ছে। কমিশন এই সমস্যার একটি কার্যকর সমাধান বের করার চেষ্টা করছে। পেনশনকে মূল্যস্ফীতি সূচকের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে। এর অর্থ হল, প্রতি বছর যতটুকু মূল্যস্ফীতি হবে পেনশনও ততটুকু স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এই ব্যবস্থা চালু হলে প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মচারীরা একটি বড় স্বস্তি পাবেন। পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির সম্পর্ককে আরও অর্থবহ করার বিষয়টিও কমিশনের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে। বর্তমানে অনেক ক্ষেত্রে পদোন্নতি পেলে বেতন বাড়ে, কিন্তু সেই বৃদ্ধির পরিমাণ এত সামান্য যে কর্মচারীরা পদোন্নতিতে তেমন উৎসাহ বোধ করেন না। একটি পদোন্নতি মানে শুধু পদমর্যাদা বৃদ্ধি নয়, এটি একজন কর্মচারীর দীর্ঘ সাধনা ও পরিশ্রমের স্বীকৃতি। সেই স্বীকৃতি যদি আর্থিকভাবেও অনুভব করা যায়, তাহলে কর্মচারীরা নিজেদের উন্নয়নে আরও মনোযোগী হবেন। নবম পে কমিশন প্রতিটি গ্রেড পরিবর্তনে বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি নিশ্চিত করার সুপারিশ করার পথে এগোচ্ছে বলে জানা গেছে। এই পরিবর্তন কর্মক্ষেত্রে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবে। দক্ষতা ও কর্মসম্পাদন ভিত্তিক বেতন বৃদ্ধির ধারণাটিও নবম পে কমিশনের আলোচনায় নতুনভাবে উঠে এসেছে। বিশ্বের অনেক দেশেই এখন সরকারি চাকরিতে শুধু বছর গণনা নয়, কর্মীর কর্মক্ষমতা ও অবদানের উপর ভিত্তি করেও বেতন নির্ধারণের ব্যবস্থা চালু হচ্ছে। বাংলাদেশে এই ধারণাটি সম্পূর্ণ নতুন নয়, তবে এটি কার্যকরভাবে বাস্তবায়ন করা এখনো হয়নি। নবম পে কমিশন এই বিষয়ে একটি পাইলট কাঠামো প্রস্তাব করতে পারে বলে আলোচনা রয়েছে। যদিও পুরো ব্যবস্থা হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়, তবে একটি পরীক্ষামূলক উদ্যোগ শুরু করা গেলে দীর্ঘমেয়াদে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পথ তৈরি হবে। প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের যুগে বেতন ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল
ডিজিটাল করার বিষয়টিও কমিশনের সুপারিশের একটি অংশ। বর্তমানে অনেক সরকারি অফিসে এখনও বেতন সংক্রান্ত কাজ ম্যানুয়ালি করা হয়, যাতে সময় বেশি লাগে এবং ভুলের সম্ভাবনাও থাকে। একটি সম্পূর্ণ ডিজিটাল বেতন ব্যবস্থাপনা চালু হলে প্রতিটি কর্মচারী তার বেতন সংক্রান্ত সব তথ্য অনলাইনে দেখতে পারবেন। বেতন থেকে কত টাকা কোন খাতে কেটে নেওয়া হচ্ছে, বার্ষিক ইনক্রিমেন্ট কত হয়েছে, পেনশন ফান্ডে কত জমা পড়েছে, সব তথ্য স্বচ্ছভাবে দেখা যাবে। এই স্বচ্ছতা প্রশাসনিক দুর্নীতি কমাতে এবং কর্মচারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রবর্তনের সুপারিশও নবম পে কমিশনের আলোচনায় স্থান পেয়েছে। মাতৃত্বকালীন ছুটির সময় পূর্ণ বেতন প্রদান, শিশু পরিচর্যা ভাতা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, এই বিষয়গুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বাংলাদেশের সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ বাড়ছে এবং এই ধারা অব্যাহত রাখতে হলে কর্মজীবী নারীদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। কমিশনের সুপারিশে এই বিষয়টি প্রতিফলিত হলে এটি শুধু নারী কর্মচারীদের জন্য নয়, সামগ্রিকভাবে দেশের নারী উন্নয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হবে। বিশেষ বিপজ্জনক বা কঠিন পরিবেশে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ঝুঁকি ভাতার বিষয়টিও কমিশনের সুপারিশে উঠে আসছে। পুলিশ, ফায়ার সার্ভিস, বন বিভাগ, সুন্দরবন এলাকায় কর্মরত কর্মচারী, চরাঞ্চল বা পার্বত্য এলাকায় পোস্টিং পাওয়া কর্মকর্তা, এই মানুষগুলো তাদের দায়িত্ব পালনে অতিরিক্ত ঝুঁকি ও কষ্ট স্বীকার করেন। তাদের এই অতিরিক্ত ঝুঁকি ও কষ্টের স্বীকৃতি হিসেবে একটি বিশেষ ভাতার ব্যবস্থা থাকা উচিত। নবম পে কমিশন এই ধরনের পেশাদারি ঝুঁকির স্বীকৃতি স্বরূপ একটি বিশেষ ভাতা কাঠামো তৈরির সুপারিশ করবে বলে জানা গেছে। কমিশনের কার্যক্রমের আরেকটি উল্লেখযোগ্য দিক হল দীর্ঘমেয়াদী টেকসইতার বিষয়টি নিশ্চিত করা। একটি পে স্কেল ঘোষণা করা সহজ, কিন্তু সেটি দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা কঠিন। বাংলাদেশের ইতিহাসে এমন উদাহরণ আছে যেখানে পে স্কেল ঘোষণার পর সরকারি কোষাগারে চাপ পড়েছে এবং অন্য উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। নবম পে কমিশন এই ভুল থেকে শিক্ষা নিয়ে একটি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করার চেষ্টা করছে। এর জন্য আগামী 10 বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, ব্যয় ব্যবস্থাপনার পরিকল্পনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস, এই সব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। এই দূরদর্শী পদ্ধতি নবম পে স্কেলকে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী কাঠামো দেবে। পে কমিশনের সুপারিশমালা চূড়ান্ত হওয়ার পর সেটি সরকারের কাছে জমা দেওয়া হবে। তারপর সরকার সেই সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনে কিছু পরিবর্তন বা সংযোজন করে চূড়ান্ত গেজেট জারি করবে। এই পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও এটি একটি অপরিহার্য প্রক্রিয়া, কারণ একটি বড় সিদ্ধান্ত যত সতর্কতার সঙ্গে নেওয়া হয় তা তত বেশি কার্যকর ও দীর্ঘস্থায়ী হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উভয়ই এই সতর্ক ও পরিকল্পিত পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা চান না কোনো তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে রাষ্ট্র ও কর্মচারী উভয়ের জন্যই সমস্যা তৈরি করুক। সবশেষে বলা যায়, নবম পে কমিশনের কার্যক্রম ও সুপারিশমালা বাংলাদেশের সরকারি বেতন কাঠামোর ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এই কমিশন কেবল সংখ্যার খেলায় সীমাবদ্ধ নেই, তারা একটি সামগ্রিক কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি থেকে কাজ করছে। মূল বেতন থেকে শুরু করে ভাতা কাঠামো, পেনশন ব্যবস্থা থেকে শুরু করে ডিজিটাল বেতন ব্যবস্থাপনা, নারী কর্মচারীদের বিশেষ সুবিধা থেকে শুরু করে ঝুঁকি ভাতা, প্রতিটি বিষয়ে কমিশন গভীরভাবে চিন্তা করছে। এই পরিশ্রম ও নিষ্ঠার ফলেই নবম পে স্কেল হবে একটি যুগোপযোগী ও মানবিক বেতন কাঠামো। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবার এই দিনের অপেক্ষায় আছেন। সেই অপেক্ষার অবসান ঘটবে এবং একটি সুন্দর আগামী নির্মিত হবে। এই প্রত্যাশা ও বিশ্বাস নিয়েই আজকের প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, প্রতিবেদনটি যদি আপনার কাছে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে দয়া করে আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।